বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানবাধিকার কমিটি আন্তর্জাতিক কমিটি এবং মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই এবং আপনি আমাদের দুর্নীতি বিরোধী কমিশনের বা দুর্নীতি দমন কমিশনেরও যে সংস্কার কমিশন তার সদস্য ছিলেন এবং বাংলাদেশ এখন সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। আপনার দলের পক্ষ থেকে নির্বাচনেরও দাবি আছে, সংস্কার না নির্বাচন, এই বিতর্ক চলছে। কিন্তু আমার প্রশ্ন যে সংস্কার কি কথার মধ্যেই সীমাবদ্ধ নাকি? হয়তো কেউ কেউ বলতে পারেন যে এখন তো জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করছে, কিন্তু কিছু কিছু সংস্কার আছে যেগুলো ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যে নেই। ধরেন মিডিয়া রিফর্মস কমিশন বা অ্যান্টি কারাপশন রিফর্মস কমিশন, এই সংস্কারগুলো কিন্তু আমরা দেখছি না যে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত, বা হোয়াইট পেপার কমিশন যেগুলো অর্থনীতি নিয়ে সংস্কারের বিষয়ে নানা সুপারিশ করেছিল, কোনো একটি সুপারিশের কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু বাস্তবায়ন দেখা যায়নি। সো জনমনে একটা প্রশ্ন বা সন্দেহ সংশয় আছে যে এই সংস্কারের কথা বলা হচ্ছে কি না, এই কারণে কি না নির্বাচনকে বিলম্বিত করবার জন্য। যদিও আপনি আপনার দল নির্বাচনের দাবিতে আছেন, কিন্তু পারসেপশন এরকম একটা দাঁড়াচ্ছে এবং একই সঙ্গে বৈশ্বিক কিছু বা আঞ্চলিক কিছু ইস্যুর মধ্যে বাংলাদেশ এমনভাবে জড়িয়ে পড়ছে, সেটাও আসলে নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কি না। সো আপনি যেহেতু সংস্কারের আনুষ্ঠানিক পার্টের সঙ্গে খানিকটা যুক্ত, আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনার ফিলিংসটা কি আসলে। অনেক ধন্যবাদ জিল্লুর ভাই। আসলে হ্যাঁ, আমরা যখন দুদক সংস্কার কমিশনে আমরা কাজ করেছি, আমরা কিন্তু আসলেও কাজ করেছি এবং আমাদের ওখানে প্রত্যেকটা মেম্বার্স এবং চেয়ারম্যান যিনি ছিলেন প্রত্যেকেরই আমাদের ভেতরে যে আন্তরিকতাটা ছিল এবং একটা চাওয়া যেটা যে দুদকটা ছিল এটার এমন একটি দুদক হোক যেটা আসলেও দেশের দুর্নীতিটাকে দমন করার জন্য হোক বা দেশের মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য হোক কাজ করুক, রাষ্ট্রের হয়ে কাজ করুক। এবং সেভাবে কিন্তু আমরা প্রচণ্ড পরিশ্রম করেছি। ঢাকাতে আমরা কাজ করেছি, ঢাকার বাইরে বিভিন্ন বিভাগগুলোতে আমরা কাজ করেছি এবং আমরা সেই মতামতগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি যেটা আসলে মানুষের ভেতর থেকে উঠে এসেছে। যে আমরা প্রচুর কিন্তু মানুষের সাথে যোগাযোগ করেছি, ইমেইলের মাধ্যমে তাদের মতামত নিয়েছি, ফিজিক্যালি তাদেরকে ইন্টারভিউজ করেছি এবং শুধু সাধারণ জনগণ না, প্রত্যেকটা স্টেকের শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, দুদকের যারা অফিসার আগে ছিলেন তারা থেকে শুরু করে কর্মচারী, কর্মকর্তা, সব লেভেলের কথা বলেছি। তো আমরা যেটা বলবো যে আমরা যেইটা একটা ইনকর্পোরেশন যেটা হলো সেটার এক্সিকিউশন আসলে আমার এখন পর্যন্ত বিং মেম্বার আমার নজরে কোনো কিছুই আসে নাই। আমাদের যদি একটা প্রস্তাব দিতে বলা হতো তাহলে আমরা সবাই মিলে হয়তো একটা প্রস্তাব দিতাম যে আগে দুদকের ইন্টারনাল ক্লিনজিংটা হওয়া জরুরি। যে দুদকটা আছে সেই দুদকে আগে আপনি পরিষ্কার না, এবং এগুলো করতে তো জাতীয় ঐকমত্যের দরকার পড়ে না, কিছুই দরকার পড়ে না, শুধু আপনার সদিচ্ছাটুকু প্রয়োজন। তো আমার সন্দেহ আছে যে ওই একটা জিনিসও হয়েছে কিনা এখন পর্যন্ত। তো সংস্কার বলাটা আমরা তো বলছি, অনেক জোর গলায় বলছি, সেটা আসলে এক্সিকিউট করার জন্য বলছি নাকি বলার জন্য বলছি, এই প্রশ্নগুলো তো কিন্তু এখন সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসছে। কারণ আসলে আসার জায়গাটা কিন্তু অনেক বেশি ছিল, প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল সরকারের কাছে। তো আমরা যারা কিছুটা আইন নিয়ে কাজ করি, কিছুটা রাজনীতি নিয়ে কাজ করি, কিছুটা কনসেনসাস বুঝি যে মানুষের কনসেনসাস কোন জায়গায় থাকতে পারে না থাকতে পারে, সেই জায়গাটা থেকে একটা বিষয় এখন আমরা স্পষ্ট হয়েছি যে যত বড় আকারে এই সংস্কার বিষয়টাকে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল অথবা যত গ্রেভ করে মানুষকে দেখানোর চেষ্টা করা হয়েছিল, সেই জায়গাটাতে কিন্তু গভর্নমেন্ট অলরেডি ফেল করে গেছেন। কারণ তারা এখন পর্যন্ত এমন কোনো কিছু ভিজিবল কন্টেন্ট মানুষের ভেতরে দিতে পারেনি যেই জায়গা থেকে তারা মনে করতে পারে যে হ্যাঁ গভর্নমেন্ট যেটা বলছে এটা তারা আসলেই করতে চায়। এখন সময় তো অনেক পার হয়ে গেছে, মোর দেন 3টা অন্তর্বর্তীকালীন সরকারের টার্ম কিন্তু ওনারা পার করে ফেলেছেন, প্রায় 9 মাস শেষ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে কিছুই যদি আমরা পরিবর্তনে না দেখতে পারি তাহলে তো আসলে মানুষের ভেতরে একটা হতাশা তৈরি হবে, এটা একটা বড় বিষয়। কিন্তু আমরা কিন্তু এটা কখনো চাচ্ছি না বা চাই না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা খুব শুরু থেকেই কিন্তু বলেছি, আপনার প্রোগ্রামে এসে বহুবার বলে গেছি যে আমরা গভর্নমেন্টকে হায়েস্ট কোঅপারেশন দিচ্ছি এবং দিতে রাজি আছি সর্বক্ষেত্রে।
কারণ রাজনৈতিক দলগুলো তো সব সংস্কার কমিশনকে সহায়তা দিয়েছে, যতবার ডেকেছে ততবার গেছে, যা চেয়েছে যেভাবে চেয়েছে, পছন্দ না হলো সেই প্রক্রিয়া আপনি জানেন কিনা আমি জানি না, ওনারা যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ফর্ম পাঠিয়েছে যে কোনটার ভেতরে কি মত, ওনারা যে ফর্মটা পাঠিয়েছে এই ফর্মটা সম্পর্কে আমি যখন দেখেছি, যদিও আমি দুদক সংস্কার কমিশনে ছিলাম, তারপর আমরা যখন ফর্মগুলো দেখেছি আমার প্রচণ্ড আপত্তি ছিল যে একটা প্রপোজাল আমি হ্যাঁ বা নাতে কি করে টিক মার্ক দেবো, আমাদেরকে হ্যাঁ বা নাতে দিতে হবে, আমার তো মত থাকতে পারে। তো ম্যাক্সিমাম দেখেছি যে অনেক রাজনৈতিক দল কিন্তু হ্যাঁ বা নাতে টিক না দিয়ে কোনো কিছুই বলে নাই। আর আমার কথা হচ্ছে যে আপনারা যদি প্রত্যেকটা কমিশন থেকে 10টা করে যদি পয়েন্ট নিয়ে খুব গ্রেভলি বসে যে না সদিচ্ছা নিয়ে যে হ্যাঁ আমরা এগুলো শেষ করে উঠবো, তাহলে একটা রেজাল্ট হয়তো পেতে পারতো। ঠিক আছে, দুটো টপিকে, আচ্ছা ঠিক আছে, নির্বাচন কমিশন সে নির্বাচন করবে, আপনি ধরেন গভর্নমেন্ট বলছে জুনেও যদি আপনি নির্বাচন করেন, আমাদের চাওয়া ডিফারেন্ট, তাহলে আপনি জুন পর্যন্ত নির্বাচন করার আপনি কী করে হচ্ছেন? কিছু কি আছে আপনার সামনে? মানুষ কি দেখতে পাচ্ছে? না, মানুষ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। সো এই যে কথাগুলো বলা যেটা হচ্ছে, এটা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বলা হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এটা শুধুই কথার কথা, এতটুকু বলবো। আর আঞ্চলিক এবং বৈশ্বিক যে বিষয়গুলো এখন ঘটছে, যদি আপনি সেটাই যে আমাদের মিয়ানমার করিডোরের কথা বলে থাকেন, অথবা ভারত পাকিস্তান যে এখন যে একটা আনরেস্ট কন্ডিশন চলছে সেটা বলে থাকেন, তো সেটা বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ওখানে একটা ঘটছে বলে আমি মনে করি না। বাট অবশ্যই আমাদের এই জায়গাটাতে খুব মিয়ানমারের ইস্যুটা তো কেউ মনে করেন যে মিয়ানমারের সঙ্গে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে জড়িয়ে গেলে কিন্তু তখন কিন্তু নির্বাচনের বাধ্যবাধকতা থাকে না, এবং সেই বিষয়টা আমার মনে হয় না যে ডক্টর ইউনূস সাহেব, যিনি এই বাংলাদেশের এই ভগ্ন দশা থেকে উনি দাঁড় করানোর চেষ্টা করেছেন, ওনার ইমেজ ক্ষুণ্ণ হবে এমন কোনো কিছু উনি এত বড় একটা বিষয় নিয়ে করবেন বলে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় না। তবে যে প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আসলে আমাদেরকে সবার আগে ভাবতে হবে যে আমার এই যে ভঙ্গুর বাংলাদেশ, আমার ক্যাপাসিটি কতটুকু আছে, আমার ইন্টারনাল সিকিউরিটি আমি মেনটেন করতে পারছি না, সেখানে আমি এত বড় একটা ইস্যু কীভাবে নিয়ে আসবো। সো ওখানেও কিন্তু আমরা দেখেছি যে আপনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টার যিনি সচিব, তার এক ধরনের বক্তব্য শুনেছি, আমাদের আবার নিরাপত্তা উপদেষ্টার এক ধরনের বক্তব্য শুনেছি, কনফ্লিক্ট দেখেছি, সমন্বয় অভাব দেখেছি। সো ওই জায়গাটা তো আমার মনে হয়েছে যে হয়তো একটা প্রশ্ন ছুড়ে দেয়, এর বাইরে তেমন কোনো কিছু হয়তো না, কারণ এত বড় একটা ইস্যু কোনোভাবে একটা ইন্টার গভর্নমেন্টের পক্ষে কিন্তু সিদ্ধান্তে আসা সম্ভব না। আর ইন্ডিয়া পাকিস্তানের যে বিষয়টা, এই বিষয়গুলোতে নিয়ে এখন এটা নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের যেই মেইন কনসার্নটা হওয়া উচিত যে কোনোভাবেই আমাদের ইন্টারনাল যে পিস যেটা আছে, সিকিউরিটি ইস্যু যেটা আছে, এটা যেন ডিস্টার্ব না হয়। সেই জায়গা থেকে সবার আগে বাংলাদেশ এটাকে মাথায় রেখে যেটা করা দরকার বর্তমান সরকারকে সেটা করা উচিত বলে আমি মনে করি। এবং এই সবগুলোই কিন্তু আপনি ম্যানেজ করার জন্য ইউ নিড অ্যান ইলেকশন, এটার বাইরে গিয়ে কিন্তু আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। জি, ব্যবসায়ী শিহাবুদ্দিন খান। জি, ধন্যবাদ জিলু ভাই। আমি চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার সম্মানিত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের জায়গাটাতেই আসলে আমাদের আলোচনাটা শুরু হয়েছে, আমি এভাবে শুরু করতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আসলে সংস্কারের তারা একটা ঘূর্ণিপাকে আছেন, এবং এই ঘূর্ণিপাকটা আমার কাছে মনে হয় যে সংস্কার কার্যক্রমের চূড়ান্ত একটি ব্যর্থতার দ্বারপ্রান্তে তারা সেটা নিয়ে যেতে চলেছেন। দেখেন জিল্লু ভাই, তারা শুরুতে যেই আমি বলবো তো যে বাগড়ম্বরটা ছিল যে কনস্ট্রাকটিভ কিছু চেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে, সমাজ ব্যবস্থায়, একই সঙ্গে যেই ইনস্টিটিউটগুলো আমরা দেখেছি, সেটা কনস্টিটিউশনাল বডি হোক বা আদারওয়াইজ, যেগুলোকে আসলে ঠিক করে সংস্কার করে দাঁড় করানোর যে পরিকল্পনা বা আশার কথা তারা শুনিয়েছিলেন, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা হযবরল অবস্থা দেখতে পাচ্ছি। এবং যতই দিন গড়াচ্ছে, খুব বাস্তবিক অর্থেই এবং খুব যুক্তিযুক্ত কারণেই রাজনৈতিক দলগুলোর কিন্তু নির্বাচনের দাবিটা তীব্র হচ্ছে। এবং আপনি নির্বাচনের দাবিটা তীব্রতার সাথে সাথে কিন্তু এই সংস্কার কাজের সিনক্রোনাইজেশন, এই অন্তর্বর্তীকালীন সরকার এই হযবরল অবস্থা থেকে কিভাবে করবেন, আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী নই। আমি এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছিলাম যে এই সংস্কার কাজের খুব লিমিটেড প্রায়োরিটি সেট করা উচিত ছিল, খুবই লিমিটেড প্রায়োরিটি সেট করা উচিত ছিল, এবং সমস্ত রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডারদের থেকে যে গুণগত মতামতগুলো নিয়ে
একটি মানে সর্বাত্মক একটি চার্টার করে এই দায়িত্বটা পরবর্তী নির্বাচিত সরকারের উপর দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু আমার কাছে এই মুহূর্তে আমি কেন যেন আমার বোধ হয় যে রাজনৈতিক উচ্চাভিলাষ কিংবা ক্ষমতার লোভ এই বিষয়গুলো আমার কাছে, আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যের না হলেও কিছু সদস্যের ক্ষেত্রে কাজ করছে কিনা। তারা কিন্তু সংস্কারের কাজগুলো র্যাপ আপ করার জায়গা থেকে তারা কেমন যেন একটু তারা সরে গেছেন, আমি বলবো প্রকান্তরে তারা সরে যাচ্ছেন। আপনি দেখবেন এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমরা যেই এক্সপার্টদেরকে আশা করেছিলাম যে তারা স্ব ক্ষেত্রে কিছু ভূমিকা রাখবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সাবস্টেন্সিয়ালি কিন্তু বিতর্কের তৈরি হয়েছে এবং সমালোচনার জায়গাও তৈরি হয়েছে। এবং এটা কিন্তু আমরা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যেই সম্মান, তার যে যোগ্যতা, বিশ্বব্যাপী তার যে গ্রহণযোগ্যতা, সেগুলোর পেরিফেরিতে আমরা তাকে নিয়ে যে বিষয়গুলো ভাবছিলাম যে এই টিম ওয়ার্কের মাধ্যমে উনি সংস্কার কাজটা এগিয়ে নিয়ে যাবেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই টিম ওয়ার্কের মাধ্যমে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারও কিছু ব্যর্থতা দৃশ্যমান। আপনি এর মধ্যে খুব সঙ্গত কারণে আলাপ হলো, দেখবেন আপনি যে নিরাপদ করিডোর মিয়ানমারের, যে এখন এটার সাথে কিন্তু আপনি এই বিষয়গুলো আইসোলেটেডলি চিন্তা করার সুযোগ নেই। আপনি দেখলেন জাতিসংঘের মহাসচিব এখানে আসলেন, এখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিছু আশাব্যঞ্জক কথাবার্তা বললেন। এরপরে আপনি জানেন যে এখন যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা সম্ভবত খলিলুর সাহেব, উনি কিন্তু ওখানে আপনি দেখলেন, আপনি দেখেছেন কিনা যে ওই মিয়ানমারের যে পররাষ্ট্রমন্ত্রীকে এক প্রকারের কিন্তু নিজেই বুম ধরে, ওই যে মাইকের বুম ধরে কিন্তু কবে প্রত্যাবর্তন হবে এই ব্যাপারে কিন্তু উনি একটা কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করলেন। আবার ঠিক কয়েকদিন আগেই কিন্তু উনি আবার বললেন যে এই মুহূর্তে প্রত্যাবর্তন সম্ভব না। এখন এর মধ্যে খুব একটা সেন্সিটিভ ইস্যু চলে আসলো, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল, আমরা ভূরাজনীতিকে যদি আইসোলেটেডলি চিন্তা করি ঠিক হবে না। এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা আন্দোলনের ফসল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের হিডেন এজেন্ডা অথবা তার বৈশ্বিক কোনো ইন্টারেস্ট বা কারোর পারপাস সার্ভ করার কোনো লিঙ্ক আছে কিনা সেগুলো সময় বলে দিবে। কিন্তু এই যে সাডেন যে ইস্যুটা আসলো যে নিরাপদ করিডোর দেওয়ার বিষয়, এবং সেটাতে নীতিগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার সম্মত হলেন, এই নীতিগতভাবে সম্মত হওয়ার ম্যান্ডেটটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কে দিয়েছে? এই কথাটা ঠিক যে বাংলাদেশে বিএনপি তো বটেই সর্ববৃহৎ রাজনৈতিক দল, এখানে নিবন্ধিত রাজনৈতিক দল, এখানে অনেক স্টেক হোল্ডিং গ্রুপ আছে। আপনি নীতিগতভাবে সম্মত হওয়ার আগেও আপনার তো এটা ন্যাশনাল কনসেনসাসের দরকার আছে, একটা ডায়ালগের দরকার আছে। কারণ আপনি জানেন যে আমরা বিশ্বব্যাপী যদি এই নিরাপদ করিডোরের নামে যে এক্সাম্পলসগুলো, সেগুলো স্টার্টিং ফ্রম আফ্রিকা, মিডল ইস্ট, বা যদি আপনি বসনিয়া, সমস্ত জায়গাতেই অভিজ্ঞতাগুলো কিন্তু খুব ভালো না। এখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আছে। আবার আপনি জানেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক অনেক ধরনের রাজনৈতিক থিওরি, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কিছু থিওরি লেখালেখি বিভিন্ন জায়গায় আছে, এবং এগুলো খুব যে ভুইফোড় তাও বলা যাবে না। তো এই পর্যায়ে আপনি সঙ্গত কারণে কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে যে এই বিষয়গুলো কি অন্তর্বর্তীকালীন সরকারের টেনিওরকে প্রলম্বিত করবে কিনা। যদি এই ধরনের উদ্দেশ্য থাকে বা এই ধরনের কোনো প্রক্রিয়া চলমান থাকে, আমি মনে করি যে খুব হতাশার কথা হবে যে বাংলাদেশকে আবার একটা টাফ টাইম, একটা হার্ডল বোধহয় আবার সামনে ফেস করতে হবে, বা সঙ্গত কারণেই সেটার সম্ভাবনা রয়েছে। কারণ রাজনৈতিক দলগুলো আপনি যেভাবেই বলেন, ভালো মন্দ যে বিচারেই বলি, অ্যাকচুয়ালি মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলোকেই আসলে জনগণের মুখোমুখি হতে হবে, দেশের ভালো মন্দ চিন্তা করতে হবে। একটা ঠিক যে জুলাই অভ্যুত্থানের পরে যেই লুপহোলস, যে ভ্যাকুম, সেখানে যেমন একটা স্বল্প সময়ের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রভিশনটা ডক্ট্রিন অফ নেসেসিটি বা যে কোনো উপায়ে আমরা বলি যে ভ্যাকুমটা তো পূরণ করা দরকার ছিল, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ম্যান্ডেট না। দিন যত গড়াবে তত কিন্তু জনগণের সক্রিয় ম্যান্ডেটের ইস্যুটা কিন্তু আরও তীব্র হবে। এবং
এটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবথেকে বড় রাজনৈতিক সংগঠন, তার সারা দেশব্যাপী জনসমর্থন আছে বলেই না। আপনি দেখবেন ছোট দলগুলোর মধ্যেও কিন্তু এই জনগণের কাছে যাওয়া এবং তাদের ম্যান্ডেট নিয়ে কিছু করতে পারার যে স্পৃহা, যেটা তারা দীর্ঘ আমি তো বলবো প্রায় 20 বছর যেটা থেকে তারা বঞ্চিত হয়েছেন, ওই দিকে কিন্তু দেশ তখন যাবে এবং আবার একটি পলিটিক্যাল টার্মোয়েল তৈরি হওয়ার কিন্তু সুযোগ তৈরি হতে পারে। তো সেই জায়গায় আমি বলবো যে এখনও যেই সুযোগটা আমি মনে করি রিয়ালাইজেশনের জায়গা থেকে দরকার, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বারংবার রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসার চেষ্টা বসেছেন, এটা ঠিক, কিন্তু একটি জায়গায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন, সেটি হচ্ছে সংস্কারের মৌলিক জায়গায় ঐক্যমত্য তৈরি করা। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, কিন্তু আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু যেগুলো অনুল্লেখ্য জায়গায় আপনি দেখবেন একমতের জায়গা তৈরি হলেও আপনি যেই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, যেই প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলছি যে এগুলো যেই শেখ হাসিনার সরকার ধ্বংস করে দিয়ে গেছে, সেগুলো পুনর্গঠনের যেই জায়গা, সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর যার যার কিন্তু দৃষ্টিভঙ্গি থাকবে। এই দৃষ্টিভঙ্গিগুলোকে একটা জায়গায় এনে কমিটমেন্টে নিয়ে আসা, আমি তো মনে করি নির্বাচনের দাবি, একই সঙ্গে বৈশ্বিক উত্তাপ এবং এই বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করা এখন খুব একটা টাফ সিচুয়েশন। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উচিত হবে সর্বোচ্চ লিডারশিপটা এই মুহূর্তে শো করা। তিনি এই বাংলাদেশের ইতিহাসে যেমন সম্মান বয়ে এনেছেন, উনি এই সম্মানটা আরেকটা ডাইমেনশনে নিয়ে চিরস্মরণীয় হতে পারেন যদি এই যে সংস্কারের যে একটা মেসিভ এলোমেলো উদ্যোগ, সেটিকে যত তাড়াতাড়ি সম্ভব কনসাইজ লেভেলে এনে মৌলিক জায়গায় সংস্কারের জায়গাটাকে থামিয়ে দিয়ে একটি ন্যাশনাল চার্টার, যেটা সবার সামনে থাকবে, জনগণ ইলেকশনের আগেও দেখবে যে এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে, ভঙ্গুর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় এই পরিবর্তন দরকার, রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট করেছে, তারা ক্ষমতায় আসলে তারা এই বিষয়ে উদ্যোগী হবে এবং তারা সেটা প্রতিপালন করবে। আমি মনে করি ওই জায়গাটায় রেখে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আমি মনে করি যে প্রফেসর ইউনূস সাহেবের তার টেনিউরের সমাপ্তি জানা উচিত। আর এর ব্যত্যয় হলে আপনি দেখবেন, আপনি জানেন যে এখানে বিতর্ক আছে যে যেই স্পিরিটের ধারাবাহিকতায় এই অন্তর্বর্তীকালীন সরকার এলো, সেই স্পিরিটও কিন্তু তারা এই মুহূর্তে ধরে রাখতে পারছেন না। তাদের বিরুদ্ধে অহরহ ফেসিস্ট আমলের সুবিধাভোগীদের আরও সুবিধা দেওয়ার, তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার বিভিন্ন অভিযোগ অলরেডি কিন্তু এসছে। আপনি জানেন যে এই গণহত্যার বিচারের প্রশ্নে কিন্তু কার্যক্রম একেবারেই স্থবির। আমরা কিন্তু এই জায়গায় খুব গুড জেস্টার দেখতে পাচ্ছি না, মানুষ আশাহত হচ্ছে। আপনি দেখবেন আদারওয়াইজ যে আমরা বলেছিলাম যে তাদের যে রাজনৈতিক সংশ্লিষ্টতা, অর্থাৎ যেই বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্টুডেন্ট উইং, তাদেরকে যেই আমরা একটা যে কিংস পার্টির যে একটা আলোচনা মাঝখানে এসছিল বা এখনো চলমান, আপনি দেখবেন যে সেই জায়গায়ও কিন্তু সাধারণ মানুষের রিয়েলাইজেশনের কারণে ওইটা যখন একটু ক্ষীণ হয়ে এসছে, আমরা ওইটাকেও কিন্তু দেখছি যে একটু ম্যানুভারিং বা একটু কৌশলগতভাবে নাড়াচাড়া করার বা ওইটাকে রাজনৈতিক ময়দানে এখনও উত্তাপ হিসেবে ধরে রাখার, পরোক্ষই বলবো যদি প্রত্যক্ষ নাও হয়, যেই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাকআপ, এই সমস্ত কিছু মিলে কিন্তু অনাস্থাটাকে আরও বাড়াবে এবং অনাস্থাটা যদি একটি জায়গায় ধৈর্যচ্যুতি ঘটায়, তাহলে আমি মনে করি যে যেই স্বপ্ন, যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটা আবার হয়তোবা অন্য কোনো ফরম্যাটে হোঁচট খাওয়ার একটি সম্ভাবনা থেকে যাচ্ছে। এখান থেকে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, আমি আবার ওই আগের জায়গায় যাই যে অন্য ফরম্যাটে ঘুষ দুর্নীতি, আপনি যেহেতু দুর্নীতি কমিশনের সংস্কার কমিশনের সদস্য ছিলেন, সেটা কমছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে কোনো উন্নতি হচ্ছে কিনা, এগুলো করতে তো কোনো জাতীয় ঐকমত্যের দরকার ছিল না। আপনি কি সারা দেশে মনে করেন যে আমরা তো অনেক ধরনের পরিস্থিতি যে মানুষ খুব একটা নিরাপদ বোধ করে না, বিশেষ করে মেয়েরা নিরাপদ বোধ করে না, এর বাইরেও নানা রকমের অভিযোগ আছে? বর্তমানে সারা বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনি এটা ট্যালি করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে মোরলেস সব জায়গা থেকে একটা কমন কমপ্লেইন আসবে যে পুলিশ খুব নিরুত্তাপ,
তারা কাজ করছে না। এটা একেবারে আপনি যেখানে যাবেন সেটা শুনবেন। দি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স বলেন আমার, আমি একটা এক্সাম্পল দিতে পারি। এবার রমজানের ঈদের সকালবেলা আমার নিজস্ব এলাকায় লালপুর উপজেলায় আই ওয়াজ ভেরি মাচ দেয়ার। ঈদের নামাজ পড়ে বের হওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে ওপেন ফায়ারিং করা হয় নামাজের পরবর্তী সময়ে, এবং সেই ফায়ারিংয়ে আমার দুজন কর্মী খুবই বাজেভাবে আহত হয়। একজনের পায়ে গুলি লেগে সে এখন পঙ্গুত্ব বরণ করেছে। ইনস্ট্যান্ট মামলা হয়। প্রথম কথা হচ্ছে এই ঘটনাটা ঘটলো কিভাবে। একটি এলাকাতে জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা ফায়ার করে এটি আতঙ্ক সৃষ্টি করে, এই সময় এটা কিন্তু যদি আমরা বিচ্ছিন্ন ঘটনা বলি এটাকে আমরা ভুল করব, আমি যেটা মনে করি। এরপরে কিন্তু টিল টুডে নট আ সিঙ্গেল অ্যাকিউজড ওয়াজ অ্যারেস্টেড। এটা করা পসিবল হয়নি। এবং এখন আমরা যখন এলাকাতে যে আমাদের একটু আতঙ্কে থাকতে হয় যে কখন কোন ক্লাসের ভেতরে হয়তো, কারণ প্রচুর পরিমাণে অস্ত্র কিন্তু মানুষের হাতে এখন আছে। কোনো অস্ত্র আপনি বাংলাদেশের কোনো এলাকা থেকে শুনবেন না যে বিদ্রোহ হয়েছে। 5ই আগস্টের সময় আগে পরে যে অস্ত্রগুলো মাঠে ছিল, যেগুলোর সময় লুট হয়েছে, এগুলোকে উদ্ধার করার কোনো ব্যবস্থা কিন্তু হয়নি। এবং যখন আপনি কোনো কমপ্লেন নিয়ে কোনো পুলিশ স্টেশনে যাবেন তখন আপনি দেখবেন যে কমপ্লেন নিচ্ছে, কিন্তু যাদের পক্ষে কমপ্লেন নিচ্ছে, যাদের বিরুদ্ধে নিচ্ছে, তারা পরের দিন এসে পাল্টা কমপ্লেন করছে। দুটাকে একটা এমন জায়গায় স্থিতাবস্থায় রেখে দিচ্ছে, কেউ কারো কোনো এনকোয়ারি হচ্ছে না, কিছু হচ্ছে না, অ্যারেস্ট হচ্ছে না। সো যখন আপনি যাদের কাছে একটি অভিযোগ নিয়ে যাবেন তখন যদি তারা রিল্যাক্টেন্সি প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু আর মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না। আলটিমেটলি তারা তখন কী করে, ওই অন্যায়টাকে চলতে দেয়, এবং সেটাই প্রত্যেকটা জায়গায় চলছে। আপনি চাঁদাবাজি হচ্ছে প্রত্যেকটা এলাকাতে, এটা লুক আফটার কে করবে? যেই করুক না কেন, দলমত নির্বিশেষে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, আপনি লুক আফটার কেন করছেন না? আমাদের আর্মিকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে, আরো 2 মাস বাড়ানো হয়েছে। তাহলে এই পরিস্থিতিগুলো কেন উত্তরণ ঘটছে না? তো উত্তরণ না ঘটার একটাই রিজন হচ্ছে সদিচ্ছার অভাব। সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই যেটা শিহাব ভাই খুব সুন্দর করে বলছিলেন যে আমাদের তো কমিশন কিন্তু অনেক ছিল। আগে মানবাধিকার কমিশন ছিল না, দুর্নীতি দমন কমিশন ছিল না, এগুলো সবই তো ছিল। কাজ করেনি কেন? যে আমার কাজ করার ইচ্ছা নাই, বা আমি কাজ করব না, বা আমি দেখেও দেখব না। তো এখনো যে ঐক্যমত্য কমিশন আছে, ডিফারেন্সটা কি? আমাকে তো ডিফারেন্সটা মেক করতে হবে যে আমার ঐক্যমত্য কমিশন করলাম, এটা নামমাত্র কোনো কমিশন না, আমি অ্যাকচুয়ালি কিছু করে দেখাতে চাই। তো অ্যাকচুয়ালি কিছু করে দেখানোর যে টেন্ডেন্সি, ওইটা আমার মনে হচ্ছে এখন আমরা অ্যাবসেন্ট মনে করছি সাধারণ জনগণ হিসেবে। আমরা দেখছি না, ভিজিবল কিছুই দেখছি না যে এত বড় বড় কথা তাহলে সামনে কি আসছে। পুলিশ তো কাজ করছে না। রমজানের সময় হয়তো দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছিল, এখন তো আবার আকাশচুম্বী, এখন তো একইভাবে চলছে। তাহলে ঘটলোটা কি? সাধারণ মানুষের এই প্রশ্নগুলো থাকতেই পারে। আমার কথা হচ্ছে যে আমাদের যে অ্যাচিভমেন্ট হ্যান্ডেল করাটাকে আমার সব থেকে বেশি বড় ক্যাপাসিটি মনে হয়। যে জুলাই অভ্যুত্থানে আমাদের যে অ্যাচিভমেন্টটা ছিল, এটাকে কি আমরা হ্যান্ডেল করতে পারছি কিনা, ম্লান করছি কিনা, নাকি এটাকে আমরা আরও গ্লোরিফাই করছি। এটা কিন্তু বাংলাদেশের যে 5ই আগস্টের আগে পরের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু ইতিহাস কথা বলবে। এবং আমরা যখন পড়বো, এখন আমরা যখন 71-এর ঘটনা পড়ি আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। এটা কিন্তু হবে ভবিষ্যতে। আমরা পরিস্থিতিতে আছি জন্য আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু যখন আমাদের সন্তানরা এগুলো দেখবে, পড়বে, তারা কিন্তু বুঝবে যে কত বড় একটা অধ্যায় আমরা পার করেছি। কিন্তু আমরা কি সেটাকে গ্লোরিফাই করছি না, নাকি আমরা এটাকে ম্লান করে দিচ্ছি? আমার যেটা মনে হয় যে আমরা কিন্তু আস্তে আস্তে ম্লান করছি। আপনি দেখেন এই জুলাই অভ্যুত্থানে যেই ইয়ং জেনারেশন, যারা একেবারে নির্ভীক এবং কোনো কিছু চিন্তা বিবেচনা না করে দেশের কল্যাণের জন্য, যে হ্যাঁ আমার ভাইয়ের গায়ে গুলি রেখেছে, আমার সন্তানের গায়ে গুলি রেখেছে, আমার বোনের গায়ে গুলি রেখেছে, তারা কিন্তু মাঠে নেমে গেছে। এই আবেগটা কিন্তু এমনি এমনি আসেনি। আপনি আবেগটাকে কেন প্রিজার্ভ করতে পারলেন না? এই যে নির্ভীক সন্তানরা, এই নির্ভীকদেরকে কেন আমরা প্রিজার্ভ করতে পারলাম না? আমরা কেন তাদেরকে অ্যাবিউজ করলাম? আমি একেবারে দায়িত্বহীন কণ্ঠে বলবো, একটা বড় ফোর্সকে, একটা বাংলাদেশের বড় সম্ভাবনাকে ইচ্ছাকৃতভাবে অ্যাবিউজ করে নষ্ট করে দেওয়া হলো। এই যে এনসিপি যে দলটা আজকে এসছে, আপনি দেখেন যে এই দলটার কী অবস্থা। ওরা যখন ডিক্লেয়ার দিল তাদের দলের, আমাদের দল থেকে কিন্তু গিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে। বিকজ আমরা চেয়েছি যে আসুক, নতুন নতুন মুখগুলো আসুক, নতুন নতুন আইডিয়াগুলো আসুক, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা সবাই একসাথে কাজ করি। কিন্তু আমরা কিন্তু এদেরকে প্রিজার্ভ করতে পারিনি। এদের ভেতরে, নিজেদের ভেতরে কিছু দ্বন্দ্ব তৈরি হচ্ছে, হতেই পারে। তারা যে দলটা গঠন করেছে, এই দলটা গঠন করার ক্ষেত্রে আমরা হেল্প কেন তাদেরকে করলাম না, যারা সিনিয়ররা ছিলাম? কারণ একটা দল গঠন করতে গেলে আপনি যখন সবাই সমবয়সী থাকবে, তখন কিন্তু মতের দ্বন্দ্ব হবে। একটা দলে সিনিয়র থাকতে হয় বটগাছের মতো করে, একটা দলে পলিসি মেকার থাকতে হয় যারা সব কিছু জানবে, আগে কি হয়েছে, ভবিষ্যতে কি হতে পারে, একটা ট্যালি করে তাদেরকে এগিয়ে নিয়ে দেবে। একটা দল গঠিত হলো যারা সমবয়সী,
সমমনা, ভেতরে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা আছে, আশা আছে, ভরসা আছে, প্রত্যাশা আছে, বাট তাদের ভেতরে পলিসিটা নেই, তাদের ভেতরে স্ট্রাকচারাল সাংগঠনিক যে বিষয়টা আছে সেটা তার হয়ে ওঠে নাই। তো কারণ এটা তো কোনো ছোট থেকে করে আসা রাজনীতিবিদ বা স্টুডেন্ট পলিটিক্স থেকে করে আসা রাজনীতিবিদ তারা না, এটা তো স্বীকার করতে হবে। সো তাদেরকে উচিত ছিল এই যে সাহসটাকে, এই যে আবেগটাকে, তো সেটা কে করবে, মানে কার থেকে আপনি আশা করছেন, কে এই করে মুহূর্তে দিবে? তো এই মুহূর্তে যেটা দরকার ছিল যে আমাদের যেই বর্তমান অভিভাবক দেশের সবকিছু তাদের উপরেই বর্তায়। আমরা একটি রাজনৈতিক দল সরকার, তাহলে তো সেটা তো কিংস পার্টি, যেটা শিহাব আমি পার্টি, আমি যে এবং অনেকের ধারণা যে সরকারের ব্লেসিংস তাদের উপরে আছে বা তারাও সরকারের সঙ্গে আমি সেটাই বলছি, এই যে সরকারের ব্লেসিংস তাদের উপরে আছে, সরকার থেকে বেরিয়ে গিয়ে দল গঠন করা, তারপরে হচ্ছে এই দল গঠন করার পরে বিভিন্ন ধরনের পত্র পত্রিকায় বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন আপনার লাইসেন্সের বিষয়ে যে বিষয়গুলো আসছে, এগুলো আমি কেন হতে দিলাম? কথা হচ্ছে আমি কেন প্রথমত আমার কাছে মনে হয় যে এদেরকে যদি আমরা একটা আলাদা করে প্রিজার্ভ করতে পারতাম, গভর্নমেন্ট যদি কোনো তাদেরকে আইডিয়া দিতে পারতো, আমাদের কাছ থেকে আইডিয়া নিত, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আইডিয়া নিত, অন্য কোনো ফরম্যাটে তারা যদি মানুষের সামনে থাকতো, মানুষের দাবিগুলো নিয়ে সামনে থাকতো, তাহলে কিন্তু জিনিসটা অন্যভাবে হতো। ঠিক আছে, যারা সরকারে যোগ দিয়েছে থাক না, তাদের থেকে বের হয়ে গিয়ে কেন দল গঠন করতে হবে? আপনি দল গঠন করতেন, আপনারা এখানে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দিয়ে একটা কাজ করলেন, অথবা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই যে দ্বন্দ্বটা লাগিয়ে দিলেন, হোয়াই? এটা তো আমার বাসায় বনশ্রীতে আমি দেখেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কী করেছে ওই সময়। আমার বাসার উপর দিয়ে যখন হেলিকপ্টার গুলি করতে করতে গেছে, রামপুরা থানা যখন পুড়িয়ে দেওয়া হলো ওই সময়, তখন তো আমি দেখেছি কী অবস্থা হয়েছে। আমার তো বাড়ির দরজা খুলে দিয়েছে, স্টুডেন্টরা ঢুকেছে, আমি লাশ দেখেছি, মাথা খুলে এরকম হয়ে গেছে, সেরকম লাশ আমি দেখেছি। তো এই স্টুডেন্টদেরকে তাহলে আপনারা কেন, যখন আপনি একজনকে অ্যাপ্রিসিয়েট করছেন, যখন কাউকে হাইলাইট করছেন, কেন আপনি এটা গ্রুপকে করছেন না? সো এই যে দ্বন্দ্বগুলো ঢুকিয়ে দেওয়া হলো তাদের ভেতরে, তারপরে কাউকে কাউকে পাওয়ার দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হলো যে দ্যাট ওয়াজ দেয়ার রাইট। নো, যখনই আপনি যেই চেয়ারে বসবেন সেই চেয়ারের গরমটাকে আপনার হ্যান্ডেল করার মানসিক ক্যাপাসিটিটুকু না থাকবে, আপনি তো মিসইউজ হবেন। এবং সেটাই কিন্তু করা হয়েছে, ওদেরকে বোঝানো হয়েছে যে আপনি সব কিছু বা তুমি সব কিছু, এবং ক্রেডিট নেওয়ার জায়গাটা, যে হিস্ট্রিতে আমরা দেখেছি ৭১ সালের ক্রেডিট একটা দল নিতে নিতে কিন্তু আজকে অবস্থা হয়েছে। সো না, এই অ্যাচিভমেন্টের ক্রেডিট শুধু আমার। এতটুকু যখন আমাকে ইনজেক্ট করে দেওয়া হবে আমার ভেতরে, দেওয়া হয়েছে তো, অনেকে নিয়ে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে বলে দেওয়া হয়েছে হি ইজ দ্য মাস্টার মাইন্ড, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড। অনেকে তখন মনে কষ্ট পেয়েছে, মাস্টার মাইন্ডেরও ক্ষতি হলো, বাকি মানুষেরও ক্ষতি হলো। সেটা তো আমরা অভিভাবকরা করেছি, এটা তো ওরা করেনি, ওরা তো বুঝে নাই, ওরা তো রাজনীতি করতে করতে গুলির সামনে দাঁড়ায়নি, কিন্তু ওদের ভেতরে যে জিনিসটা ছিল, আবেগটা ছিল, নির্ভীক যে ক্যারেক্টারিস্টিক্সটা ছিল, এবং ওরা অনেক স্মার্ট, ওরা পড়াশোনা জানা, দেশের জন্য তারা সম্পদ হতে পারতো। কিন্তু আমার খালি মনে হয় যে ভবিষ্যতে যেন এরা সম্পদ হতে না পারে, এই জন্য কি এদেরকে ইউজ করে নষ্ট করে দেয়। আমার আসলেও খুব জিল্লুর ভাই মনে খারাপ লাগে যে ওরা আমাদের সামনে থাকলে তো আমাদের দেশে আর তাকাতে হয় নাকি, বাংলাদেশ কোন দিকে চলে যেত। কিন্তু আসলে ওরা কি আলটিমেটলি আর মানুষের কাছে যেতে পারবে? কারণ আমি এলাকাতে যখন ঘুরি, বৈষম্য বিরোধী অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে, দে ওয়ান্ট শেল্টার রাইট নাও, যে আপু আমরা দলে নাই, বৈষম্য, অনেকে আমাদেরকে বৈষম্য বলে গালি দেয়, এই ধরনের কথা তারা কিন্তু আমাদের সাথে বলে। আমরা খুব অবাক হয়ে যাই, আমরা বলি না না তা কেন হবে, তোমরা তোমাদের মধ্যে কাজ করতে থাকো, যখন আমাদের কোনো সাপোর্ট প্রয়োজন হবে ইউ আর মোস্ট ওয়েলকাম। ওদেরকে তো আমরা কাজে লাগাতে পারতাম জিল্লুর ভাই, কিন্তু ওদেরকে কিন্তু বদনাম করে দেওয়া হলো। তো এই জিনিসগুলো আমার অবশ্যই খারাপ লাগে। সো আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান গভর্নমেন্টের ওদেরকে ইউজ না করলেও তারা পারতেন। এক নম্বর, এই যে এনসিপি নামক দলটা গঠন করে, আপনার কি মনে হয় যে তারা দল নিয়ে নির্বাচন করতে যেতে পারবে? ঢাকার বাইরে তাদের তো কোনো সংগঠনই নেই। তো আপনাদেরকে শেখানো উচিত ছিল ভবিষ্যতে তারা কিভাবে রাজনীতিতে সরব হতে পারে, কিভাবে সংগঠনটা তৈরি করতে পারে। আমরাও তাদেরকে করতে পারতাম, কিন্তু সেই জায়গাটা তো আমাদের করে দেওয়া হলো না। কারণ আমরা যখন বিভিন্ন ফোরামে বসেছি, আমরা অনেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, অনেকের এক্সপ্রেশন দেখেছি, মনে হয়েছে যে হু আর ইউ, এভাবে কেন কথা বলতে আসছো। আমরা যদি দুদক সংস্কার কমিশন নিয়ে আমরা অনেকের সাথে বসেছি, তো স্টুডেন্ট প্রতিনিধিদের সাথেও কিন্তু বসেছি, তখন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, অনেক সময় বলতে শুনেছি যে আপনাদের তো দিন শেষ, এখন আমাদেরকে দিয়ে দেন, দেখেন কী করে দুর্নীতি দমন করতে, আমরা দেখিয়ে দিচ্ছি। সো এই যে মেন্টাল সেট আপটা, এটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। ওখান থেকে আপনি আসলে ভালো কিছু আশা করতে পারবেন না। সো এটা আসলে আমাদের দেশের জন্য এটা অবশ্যই আমি মনে করি যে দুর্ভাগ্যজনক, যে এই যে আমাদের এত বড় অ্যাচিভমেন্টটাকে কিন্তু আমরা গ্লোরিফাইড করতে পারছি না, আমাদের আস্তে 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 কিন্তু জিনিসটা ম্লান হয়ে যাচ্ছে। জি, আমি আমার মনে হয় যে এই যে নতুন যে দল এবং নতুনদের যে স্পিরিট, এই জায়গাটাই যদি আমি একটু বলি, হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশের
মানে রাজনৈতিক ইতিহাসে তো বটেই, আমি বলবো মোটা দাগে বাংলাদেশের ইতিহাসে জুলাই অগাস্টের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটি সুপার লেভেলের একটা জেনারেশন, আমি তো বলবো যে একটি মানে খুবই সম্ভাবনাময় একটি শক্তির জন্ম হয়েছিল, যেটা হয়তো বা বিভিন্ন কারণে আমাদের অজানা ছিল যে তারুণ্যের মধ্যে বা বর্তমান তারুণ্যের মধ্যে এরকম জীবনী শক্তি, এরকম স্পিরিট, দেশের প্রতি ভালোবাসা, আত্মত্যাগের মানসিকতা আছে। কিন্তু খুব রাইটলি পুতুলপা বলেছেন, খুব রাইটলি বলেছেন যে এই যে সম্ভাবনাটাকে, যে একটি চমৎকার বীজ, তার থেকে যে একটি গাছের হবে, গাছ বেড়ে উঠবে, এটা অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। আমি যদি বাংলাদেশের একটু রাজনৈতিক ইতিহাসও তারা এই দল গঠনের আগে একটু বিবেচনা করতেন, তাহলে আমার মনে হয় এই দল গঠনের বিষয়ে তারা এত দ্রুত একটি দল গঠন বিষয়ে তারা নিরুৎসাহিত হতেন। জিলু ভাই, বাংলাদেশে 1971 সালের মতো একটি মহান মুক্তিযুদ্ধের পরে অনেক ছাত্রনেতা যারা বিপ্লবী মতাদর্শ ধারণ করেছেন, যারা ওই সময়ে এত প্রতাপশালী শেখ মুজিবুর রহমানের সাথে রাজনৈতিক বিরোধে জড়িয়েছেন, তারা বিরোধিতাও করেছেন এবং সাথে সাথে কিন্তু তারা রাজনৈতিক দলের ফরম্যাটে সেগুলো করতে গিয়েছেন, তারা বিচ্ছিন্নভাবে ভূমিকা রাখতে পেরেছেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু তারা সফলতার মুখ দেখেন নাই, এবং এটা একদম ঐতিহাসিকভাবে প্রমাণিত। অর্থাৎ আপনি জাসদের কথা বলছেন, জাসদ কিংবা ওই সময়ে আরও যারা বিভিন্ন ফ্রন্টে কাজ করার চেষ্টা করেছেন, আপনি দেখেন এই ইয়াং জেনারেশনটা যদি আসলে আমাদের সমাজ রাষ্ট্র বিনির্মাণের কল্যাণে বিভিন্ন সেক্টরে তাদেরকে যদি নির্মোহভাবে কাজে লাগানোর একটি ক্ষেত্র প্রস্তুত করা যেত, আমার মনে হয় এদের মধ্য থেকে খুবই সম্ভাবনাময় রাজনৈতিক কিছু নেতৃত্বও আমরা ভবিষ্যতে দেখতে পারতাম। কিন্তু এটা খুব আর্লি হয়ে গেছে, এবং আর্লি হয়ে গেছে এর মধ্যে আমি বলবো কিছু রাজনৈতিকভাবে দুষ্ট বুদ্ধির কিছু, আমি মনে করি তাদের বুদ্ধিদাতারাও সেটার সাথে সংশ্লিষ্ট ছিলেন বা আছে, যাদের মধ্যে হয়তোবা উচ্চাভিলাষ, রাজনৈতিক উচ্চাভিলাষ রয়েছে বা থাকলেও থাকতে পারে। আপনি পুতুলপা যেটা বলেছেন, এই দলটি যে একটি সেম এইজের একটি ফ্রন্ট লাইনার্সদেরকে দিয়ে যেটা করা হলো, আমরা কিন্তু তারপরেই দেখতে পেলাম যে এই দলের মধ্যে সাথে সাথে অনেক আমরা পদত্যাগ করতে দেখেছি, এদের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ অলরেডি এসেছে, তাদের নিকট আত্মীয় স্বজন লোকজনদেরকেও সেই সমস্ত কাজে আমরা সংশ্লিষ্টতা দেখেছি। অর্থাৎ এই যে তারা যেই স্বপ্নের কথা দেশের মানুষ হয়তো বা তাৎক্ষণিকভাবে ভেবেছিল যে এই জেনারেশনকে দিয়ে এটা সম্ভব না, বা এরা যদি নেতৃত্বের জায়গায় আসে বা এরা যদি দেশকে নেতৃত্ব দেওয়ার চিন্তা করে সম্ভব না, সেটা কিন্তু খুব মিজারেবলি ফেল করেছে। এটা আমাদের দেশের জন্য আমি মনে করি প্রকান্তরে একটি বড় ধরনের ক্ষতি হলো। জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্পিরিটটা, যদিও আমি মনে করি যে ফেসিস্ট বিদায়ের স্পিরিটটা এখনও চলমান, সবার মধ্যে সেটা আছে, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে অংশগ্রহণের জায়গায় কিন্তু আমরা ইয়াং জেনারেশনকে বিভক্ত করেছি। এখানে ফেসিস্ট যেই যারা পলায়ন করেছেন তাদের ইন্ধন থাকতে পারে, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কারোর রাজনৈতিক উচ্চাভিলাষ থাকতে পারে, হোয়াট এভার দ্যাট মে বি। এই প্রক্রিয়াটার আমি মনে করি যে একটি ভুল প্রক্রিয়ায় তারা এগোনোর ফলে আজকে কিন্তু এরকম একটি ফ্রাস্ট্রেটিং জায়গা আমরা দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটার থেকে একটু আবার ব্যাক করতে চাই যে আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছে, প্লাস আনুষঙ্গিক যে দেশের সামগ্রিক কীভাবে চলছে। আপনি যদি এই মুহূর্তে একটু ঢাকা শহরের দিকে তাকান, আপনি দেখেন মোটা দাগে এই ঢাকা শহরের যেই আপনি যান চলাচলের অবস্থা, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের তো এটার উপরে নিয়ন্ত্রণ নেই। আপনি দেখেন এখন যেভাবে আপনার অটো রিক্সা এবং নর্মাল রিক্সার দৌরাত্মে মানে মানুষের মধ্যে যে নাভিশ্বাস, এইটাকেই তো ওনারা কন্ট্রোল করতে পারছেন না। হ্যাঁ, যে মাঝখানে যে ছিনতাই কাজের যে একটা আমরা ব্যাপকভাবে সেটার দেখতে পেয়েছিলাম, সেটা হয়তো বা তুলনামূলকভাবে একটু কমেছে, কিন্তু এটাও ঠিক যে অন্যান্য কাজে কিন্তু আমরা যে পুলিশকে যেভাবে ইনভলভ করা উচিত ছিল, বা এই যে আর্মিকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ফলে অন্যান্য কাজে
নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির কাজে যেভাবে ড্রাইভ দেওয়ার দরকার ছিল সেগুলো কিন্তু আসলে দৃশ্যমান নয়। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী খুব সাফল্যভাবে কোথাও কোনো অগ্নিসংযোগ হলে, কোথাও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তারা সেটাকে ট্যাকেল করছেন, কিন্তু এগুলো তো আপৎকালীন কাজ। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে তো প্রয়োজন যে তার যে স্বাভাবিক কর্মকাণ্ডগুলো পার হয়ে যে নির্বাচনকালীন যে সময়, যে নির্বাচনের যে অনুকূল পরিবেশ, সেগুলো তৈরির জন্য যেই সমস্ত ড্রব্যাকসগুলো আছে, হুমকিগুলো আছে, সেগুলোকে নিউট্রালাইজ করা। এই যে আপা যেমন বলেছেন ওনার এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে গুলি করেছে, সে আসামি ধরতে পারে নাই। তো এই যে এটা তো আমি মনে করি যে সামনের নির্বাচনের সময়ও তো এই হুমকিটা তো থেকে যাবে। তো এটাকে তো আমি মনে করি যে এই অবস্থা দিয়ে তো আপনি ইলেকশন করতে পারবেন না। এটা এখন জিল্লুর ভাই মজার যেটা বিষয় যে অনেক অ্যানালাইসিস কিন্তু বলছেন দুটো প্রশ্ন আসছে যে এই সরকার আসলে নিরপেক্ষ সরকার কিনা নির্বাচন করবার জন্য, যে নিরপেক্ষ সরকারের দাবিটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন করবার জন্য যে ক্যাপাসিটি দরকার বা ক্যাপাবিলিটি দরকার সেটা তাদের আছে কিনা। এখন আরেকটা প্রশ্ন তো আমি করতে চাই যে এই যে ক্যাপাসিটি গ্রো করা অথবা মানে তারা সেটা ম্যানেজ করতে পারছেন কিনা, এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এই প্রশ্নটাও কিন্তু স্বাভাবিকভাবে এসে যায়। এখন যদি বিষয়টা এরকম হয় যে নির্বাচনের অনুকূল পরিবেশের জন্য এই বিষয়গুলো মানে বাধা হয়ে দাঁড়াবে, এখন এটা যদি পরিমাণগতভাবে বাড়তে থাকে তাহলে তো মানুষের মধ্যে একটা কনসার্ন থাকবে যে নির্বাচনের আগে এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন হবে, তো সেটার কি বেনিফিট কেউ নিতে চাচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা, অর্থাৎ এই জায়গায় কিন্তু একটা আন্তরিকতার প্রশ্ন আসছে। আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে যেই পরিস্থিতি, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে এবং আমি মনে করি না যে এটা খুব কঠিন একটা টাস্ক হবে। আমি তো মনে করি সাফল্যের সাথে সেনাবাহিনী যেই সমস্ত জায়গায় অ্যাড্রেস করেছে সেনাবাহিনী খুব ভালো রোল প্লে করেছে, কিন্তু আমি জানি না অন্য কোনো কারণ থাকতে পারে। এই যে 2 মাসের জন্য সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে বাড়ানো হলো, সেনাবাহিনীকে কিন্তু আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে খুব অ্যাক্টিভলি আমরা দেখি নাই। অর্থাৎ তাহলে এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিয়ে তাহলে লাভ কি? একই সঙ্গে এটা তো সত্য যে পুলিশকে এখন অ্যাক্টিভ করা যায় নাই। পুলিশ বিভিন্ন জায়গায় খুবই আমি বলবো যে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। আমি আগেও বলেছি যে এই সরকারের তো ক্ষমতা নেয়ার সাথে সাথে অন্যতম কাজ ছিল এই পুলিশ বাহিনীর সংস্কারে হাত দেয়া। অর্থাৎ আপনি যদি পুলিশ বাহিনীর সত্যিকারের কালপ্রিটদেরকে আলাদা করে অন্যদেরকে অন্তত এই নিশ্চয়তাটা দিতে পারতেন যে না, বাংলাদেশের জন্য এই বাহিনীর অপরিহার্যতা রয়েছে, পুলিশ ছাড়া একটি দেশের আইন শৃঙ্খলা টিকবে না, আপনাদের আর কারোর কোনো ভয়ের প্রয়োজন নাই, বাট আপনারা সাইকোলজিক্যালি মোরালি স্ট্রং হন। আপনি জনগণের উপরে যে পরিস্থিতিতেই হোক, যে কমান্ডেই হোক, আপনি গুলি চালাতে পারেন না, আপনি জনগণের উপরে যেই পরিস্থিতিতেই হোক আপনি এই অত্যাচার করতে পারেন না, আপনি গুম খুনের সাথে সংশ্লিষ্ট হওয়া আপনার কাজ না, আপনি রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দিবেন, মানুষ আপনাকে আস্থায় নিবে, এটা হলো আপনার সেবা প্রদানকারী সংস্থা হিসেবে কাজ। আমরা কি কোথাও একমাত্র ওই যে আপনার সিকিউরিটি বাহিনীর ড্রেস চেঞ্জের ওই প্রক্রিয়া বাদে আমরা কি এই যে যেই পরিস্থিতি আমরা দেখেছি সেখানে এর ঠিক পরপর পুলিশ বাহিনীর সংস্কারে কি সেই ভূমিকাটা আমরা দেখেছি? দেখি নাই। আমরা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও তাই দেখেছি। অর্থাৎ মোটা দাগে ওই জায়গা থেকে যে আগের দুর্বিষহ জায়গা থেকে বের হয়ে এসে যে স্বাভাবিকতা এবং মৌলিকভাবে কিছু একদম খুব সংশ্লিষ্ট সংস্থাগুলোকে যে অ্যাক্টিভ করা, আমরা এই জায়গায় সোফার ব্যর্থতাই দেখতে পাচ্ছি। ফারজানা শারমিন পুতুল, ক্লোজিং রিমার্কস। আমাদের আসলে সদিচ্ছার কথা যেটা বললাম, ভাইও একই কথা বললেন যে আন্তরিকতার বিষয়টা খুব হাইলাইটেড একটা নিউজ হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ। তো আমরা ব্যাক ক্যামেরা আলোচনা করছিলাম যে আজকে কেন এটা নিয়ে কোয়েশ্চেন উঠছে, ওনার কি দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা আছে? কখনো ছিল না। তাহলে ওনার দেশত্যাগ নিয়ে আজকে কেন এত আলোচনা? কেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে হচ্ছে বিচার করতে না পারলে আমি পদত্যাগ করব? তো এই জিনিসগুলো যে মানুষ বোঝে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বিচার করবার কে? এক্স্যাক্টলি এই মানুষগুলো যে সাধারণ মানুষ বুঝতে পারছে না, এটা মনে বলেছেন যে এটার পেছনে যদি যারা দায়ী থাকে তারা তাদের বিচার করতে না পারলে উনি পদত্যাগ করবেন। তো ওনারা যদি মনে করে থাকেন যে সাধারণ মানুষ এই চালগুলোকে বুঝে না, কারণ
আজকে বিগত যে ফ্যাসিজম ক্রিয়েটের যারা হত্যাকর্তা ছিলেন সেটা দুটো টার্মের প্রেসিডেন্ট ছিলেন উনি। কি বলা হচ্ছে, তার নামে হত্যা মামলা মাথায় নিয়ে উনি পালিয়ে গেছেন, তার নামে মার্ডার কেস কেন হবে? রাষ্ট্রের এত ক্ষতি, এত দুর্নীতি, রাষ্ট্রকে শেষ করে দেয়া, কোনো দায় দায়িত্ব কি তার ছিল না? তাহলে সরকার কেন সেই ইনিশিয়েটিভ নেননি? আজকে উনি চলে যাওয়ার পরে কেন উনি মার্ডার কেস মাথায় নিয়ে, তার মানে কি আমরা কিছু কিছু জিনিস দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি আমরা এগুলোকে অ্যাড্রেস করি? সো আমাদের মেইন কনসার্নটাই ওখানে যে গভর্নমেন্টের সদিচ্ছার ত্রুটি আছে, এটা আসলে যদি আমরা মেনে নেই তাহলে কিন্তু দেশের জন্য সবথেকে বেশি ক্ষতি হবে, আর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু সরকার নিজে হবেন। সো আপনাদের সদিচ্ছাটা আছে, এটা আপনারা প্রকাশ করুন, এটা আপনারা প্রমাণ করুন, না হলে এগুলো কিন্তু মানুষ বোঝে। আপনারা যে কথাগুলো ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন বা যে আলোচনাগুলো ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন, এটাতে কোনো কিছু করে কিন্তু বাংলাদেশ জনগণ কিন্তু আওয়াজ তোলা শিখে গেছে। যেটা 15, 16, 17 বছর লেগেছে করতে, সেটা কিন্তু 15, 16, 17 বছর লাগবে না। আমরা যখন ইন্টারনালি পলিটিক্যাল পার্টির যখন আমরা বসি আলোচনা করি, তখনও কিন্তু আমরা আলোচনা করি যে আমরা যদি রাজনীতিটাকে রাজনীতির মতো না করি তাহলে কিন্তু এটা 17 বছর লাগবে না, এটা কিন্তু 2 বছর 3 বছর এই ঘটনাগুলো ঘটতে পারে। সো আমরা কনক্লুডিং রিমার্কটা যেটা হবে যে অনেক হয়েছে, বাংলাদেশি মানুষ অনেক সাফার করেছে, আর সাফার যেন দেশের মানুষকে করতে না হয়। এবং আপনারা 5 বছর কেন 10 বছর থাকেন, ম্যান্ডেটটা নিয়ে আসেন না, মানুষ বলুক যে আপনারা থাকেন 10 বছর, আপনারা থেকে যান, সমস্যা নেই তো। সেই জায়গাটাতে বাংলাদেশের মানুষকে ছেড়ে দিতে হবে, আর না ইনাফ ইজ ইনাফ। ভাই একদম ছোট করে, আমি এন্ড অফ দ্য ডেতে আমি আশাবাদী মানুষ। আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি একদম খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে যদি তাদের মধ্যে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থাকে সেগুলো আপনারা দয়া করে ঝেড়ে ফেলেন। এই দেশটা কিন্তু একটি বহু কষ্টে আজকে হাজার হাজার ছাত্র জনতার রক্তের আমরা যেইভাবে জীবন বিলিয়ে দিয়েছে তারা শুধুমাত্র এই সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র দেখবার একটি স্বপ্নে। আপনারা যদি কোনো উচ্চাভিলাষ থাকে সেটি ঝেড়ে ফেলুন। এই দেশে রাজনৈতিক দল, যেগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদেরকে যতটুকু পারেন আপনারা মোটিভেট করেন, সংস্কারের যে কাজগুলোর মধ্যে তাদের ঐক্যমত্যতা এনে সুন্দর একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আশা রাখতে চাই, কেননা ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধে লিখেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। অনেক ধন্যবাদ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, অনেক রকমের সমস্যা নিয়ে ওনারা আলোচনা করলেন। মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে সদিচ্ছার ঘাটতি বা অভাব, সেটা দূর করতে হবে, অর্থাৎ সদিচ্ছাটা দেখাতে হবে, সেটা অনুপস্থিত। দ্বিতীয়ত হচ্ছে যে উচ্চাভিলাষের এক ধরনের সন্দেহ ওনারা প্রকাশ করছেন, সেটারও পথ বাতলে দিয়েছেন। উচ্চাভিলাষ থাকলে যে দায়িত্বে তারা আছেন সে দায়িত্ব থেকে সরে গিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন, সামনে নির্বাচন হলে নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারেন। অবশ্য সংবিধান অনুযায়ী যত বছর ক্ষমতায় থাকা যাবে তত বছরই, এর বাইরে নয়। আবার বারবার সেটা রিনিউ করতে হবে জনগণের সমর্থন নিয়ে। সব কথার শেষ কথা, বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে পরিত্রাণের একটাই উপায়, একটা ভালো নির্বাচন আয়োজন করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। সেটাই যদি এই সরকার করতে পারে, মানুষ তাদেরকে দীর্ঘকাল স্মরণ রাখবে। আর সেটা না করতে পারলে আর বাকি যত সুন্দর সুন্দর কথাই তারা বলুন না কেন, মানুষ সেটা মনে রাখবে না, বরং তাদের বিদায়ের পথটা খুব সম্মানজনক নাও হতে পারে। কাজেই তারা সেরকম একটা নির্বাচন অনুষ্ঠান করুন, সেটাই চাওয়া। যদিও অনেকে প্রশ্ন তুলবে নির্বাচনই সব কিনা, নির্বাচন তো আগেও হয়েছে। না, নির্বাচন আগেও হয়েছে, ভালো নির্বাচন খারাপ নির্বাচন দুটোই হয়েছে। নির্বাচন গণতন্ত্রের, ভালো গণতন্ত্রের গ্যারান্টি দেয় না, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। সেটা যেন আমাদের সবার মাথার মধ্যে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।